আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা গুজরাতের সুন্দর শহর আমেদাবাদের একটা ঘটনা। আমেদাবাদে একটা ফ্যামিলি থাকতো, তেজস পটেলের ফ্যামিলি। তেজস পটেল, তার স্ত্রী শোভনা পটেল আর তার 6 বছরের মেয়ে কাব্যা পটেল। তারা তিনজনেই শোভনা পটেলের বাপের বাড়িতে থাকতো। তেজস পটেল নিজের শ্বশুর বাড়িতে 5 বছর ধরে নিজের ফ্যামিলি নিয়ে থাকতো। তার মেয়ের জন্মের পরেই তার বাড়ির লোকজনেদের সাথে তার স্ত্রী শোভনা পটেলের অশান্তি শুরু হয়। প্রায় রোজ হয় সেই অশান্তি। শোভনা পটেল ঠিক করে যে সে কিছুতেই শ্বশুর বাড়িতে থাকবে না, সে এবার গিয়ে নিজের বাপের বাড়িতে থাকবে। বাপের বাড়িতে এক ভাই এক বোন, একমাত্র মেয়ে ছিল সে। বাপের বাড়ির লোকজন বলে, যদি শ্বশুর বাড়িতে অসুবিধা হয় তাহলে কোনো ব্যাপার নেই, তুমি চলে এসো, আমাদের নিচে তলায় তুমি থাকবে। তো সে এসে থাকতে শুরু করে বাপের বাড়ির নিচের তলায়, আর ওপরের তলায় থাকতো তার মা বাবা আর তার এক ভাই জিতেন্দ্র আর তার ফ্যামিলি। যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল 2021 সালের 10 আর 11 তারিখের মাঝখানের যে রাত, সেই রাত্রে। 21 সালে ওই সময়ে নবরাত্রি চলছিল। নবরা নবরাত্রি ঠিক যেমন পশ্চিমবঙ্গে বা বাঙালি মানুষেরা দুর্গাপুজোর অনুষ্ঠান পালন করে, সেই সময় ওখানেও দেবী দুর্গার পুজো করা হয়। 10 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। সেই সময় তারা নিরামিষ খাওয়া দাওয়া করে আর তারা গরবা খেলে, সেটাকে বলে নবরাত্রি। প্রত্যেক মাঠে, প্রত্যেকটা সোসাইটিতে গরবা খেলার আয়োজন করা হয়। সবাই সেখানে যায়, সেখানে গিয়ে গরবা খেলে। এইভাবেই গুজরাতের মানুষজন নবরাত্রির 10টা দিন আনন্দে কাটিয়ে ফেলে। ঠিক সেই রকমই একটা দিনে শোভনা নিজের 6 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে নিজেদের সোসাইটির যে গরবা খেলার আয়োজন করা হয়েছিল সেখানে চলে যায়। 9:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত সে সেই অনুষ্ঠানেই ছিল। সে গরবা খেলে, খেলার পরে বাড়ি ফিরে আসে। তারপরে তেজস বাড়িতেই ছিল, সবাই তারা ঘুমিয়ে পড়ে। রাত্রেবেলায় 2টো নাগাদ তেজস চিৎকার করে নিজের উপর তলায় শ্বশুর বাড়ির যে লোকজন, শ্বশুর শাশুড়ি বা তার শালার যে ফ্যামিলি, তাদেরকে গিয়ে জানায় যে তার স্ত্রী আর তার বাচ্চার কিছু একটা হয়ে গেছে, তারা কিছু কথা বলছে না। জিতেন্দ্র ছুটে নেমে আসে, দেখতে পায়, নিজের গাড়ি বের করে একটা বেসরকারি হসপিটালে মাকে আর মেয়েকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ডক্টর দেখে বলেন যে দুজনেই আর বেঁচে নেই। একই সাথে একই বাড়িতে যখন দুজন মারা যাচ্ছে, অবশ্যই এটা কোনো নর্মাল ডেথ নয়। সেই জন্য পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের রিপোর্টে জানতে পারা যায় যে শ্বাসরোধ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। সেই সঙ্গে তাদের পেটে বিষাক্ত কিছু জিনিসও পাওয়া যায়। এবার সন্দেহটা তেজসের দিকেই হচ্ছিল পুলিশের, কারণ তেজস ছিল, বাইরে থেকে কেউ আর ভেতরে যায়নি। মা আর মেয়ে একদম সুস্থ অবস্থায় এসে ঢুকেছিল। তারপরে তারা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারা ঘুমের মাঝখানেই মারা গেছিল। আরো একটা ব্যাপার পোস্টমর্টমের টিম লক্ষ্য করেছিল, সেটা হচ্ছে তেজসের স্ত্রী শোভনার গলায় একটা কাপড় জাতীয় কিছু দিয়ে যেন শক্ত করে ধরা হয়েছে, এমন চিহ্ন ছিল। এবার কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। শোভনার কল ডিটেল, শোভনার হাজবেন্ড তেজসের কল ডিটেল সব চেক করা হচ্ছিল। তেজসকে যখনই পুলিশ জিজ্ঞাসাবাদের চেষ্টা করছিল, তেজস এতটাই মন খারাপের মধ্যে ছিল, সে বারবার কান্নায় ভেঙে পড়ছিল। সেই জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশের সন্দেহ হচ্ছিল যে শোভনার যে ভাই রয়েছে জিতেন্দ্র, জিতেন্দ্রের এই বিষয়ে কোনো ভূমিকা থাকতেই পারে,
কারণ জিতেন্দ্র ওই বাড়ির একমাত্র ছেলে। জিতেন্দ্র নিজের ফ্যামিলি নিয়ে নিজের মা বাবার সাথে থাকে, কিন্তু তাদের বাড়ির নিচের তলায় তার বিবাহিত দিদি নিজের ফ্যামিলি নিয়ে এসে থাকছে, এই ব্যাপারটা জিতেন্দ্র বা তার স্ত্রীর খারাপ লাগতেই পারে। কিন্তু পুলিশ যখন প্রথমটায় তদন্ত করে তেমন কিছু সন্দেহজনক খুঁজে পায়নি। তারপরে পুলিশ তেজাসের কল ডিটেল চেক করে। তেজাসের কল ডিটেলে সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি, কিন্তু তেজাসের যে ইন্টারনেট সার্চিং হিস্ট্রি সেটা দেখে পুলিশ অবাক হয়। অবাক হয়েছিল কারণ সে কি ভাবে মারা যায় মানুষকে, বা ইঁদুরের ওষুধ দিয়ে কিভাবে মানুষ মারা যাবে, কতটা পরিমাণে দিতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো সে গত কয়েকদিন ধরে বারবার সার্চ করেছে। পুলিশের পুরো সন্দেহটা তার উপর পড়েছিল। পোস্টমর্টম হওয়ার আগে তেজাস আর শোভনার রুমে গিয়ে বা তাদের বাড়িতে গিয়ে যখন পুলিশ সার্চ করেছিল, তাদের ডাস্টবিনের মধ্যে একটা ইঁদুর মারার বিষের প্যাকেট পাওয়া গেছিল। সেটা দেখে কিন্তু পুলিশের সন্দেহ হয়েছিল। পুলিশের সন্দেহ প্রথমটাই হয়েছিল শোভনার ভাই জিতেন্দ্রের উপরে। পরবর্তীকালে পুলিশ যখন বুঝতে পারে যে জিতেন্দ্রের এতে কোনো ভূমিকা নেই, তখন পুলিশের মনে হয়েছিল এই ব্যাপারটা তেজাস জানতে পারে। তেজাসকে অ্যারেস্ট করে যখন পুলিশ একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে, তখন প্রথম দিকে তেজাস কিছু না বলতে চাইলেও পরবর্তীকালে তেজাস সবটা বলে ফেলে। তেজাস যেটা বলেছিল সেটা হচ্ছে, তেজাস ইঁদুরের বিষ খাইয়ে দিয়েছিল নিজের স্ত্রীকে আর নিজের 6 বছরের মেয়েকে। তারা দুজন গরবা খেলতে গেছিল, এদিকে তেজাস দুজনের জন্য আইসক্রিম কিনে আনে। আইসক্রিমে ইঁদুর মারার বিষ মিশিয়ে আবার আইসক্রিমটা ফ্রিজে রেখে দেয়। মা আর মেয়ে রাত্রিবেলায় 12:30টায় নিজেদের সোসাইটির গরবা খেলার অনুষ্ঠান থেকে যখন বাড়ি ফিরে আসে, তাদেরকে সেই আইসক্রিমটা দেওয়া হয়। তারা খুব খুশি হয়ে আইসক্রিমটা খায়। হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে তিনজনে ঘুমিয়ে পড়ে। তেজাস কিন্তু ঘুমায়নি। তেজাস লক্ষ্য রাখছিল যে কিভাবে কি হচ্ছে। তেজাস দেখে যে তার মেয়ে চুপচাপ শুয়ে রয়েছে কিন্তু নিঃশ্বাস চলছে, আর তার স্ত্রী সে খুব জোরে জোরে হেঁচকি তুলছে কিন্তু তার চোখ বন্ধ। তেজাস ভেবেছিল যে ইঁদুরের বিষ খেলেই তারা একদম চুপচাপ মারা যাবে, এই ধরনের কোনো ঘটনা ঘটবে বা মারা যেতে এত কষ্ট হবে সেটা তার জানা ছিল না। সে সঙ্গে সঙ্গে তার ওড়না গলায় টেনে তাকে শেষ করে ফেলে। আর মেয়ের খুব ধীরে ধীরে নিঃশ্বাস চলছিল, তার মুখের ওপর বালিশ চাপা দেয়। তারা দুজন মারা যায়। 1 ঘন্টা পাশে বসে সে ওয়েট করে। তারপরে যখন রাত 2টো বাজে, সে ছুটে নিজের উপরতলায় শালার কাছে যায়, সমস্ত ব্যাপারটা বলে। তারা ছুটে আসে, ডাক্তারখানায় যাওয়া হয়। তারপরে জানা যায় যে মা আর মেয়ে দুজনেই বেঁচে নেই। তেজাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি কারণে তুমি নিজের স্ত্রীকে আর নিজের মেয়েকে এরকম ভাবে মেরে ফেলেছো। তখন তেজাস বলে যে 5 বছর ধরে আমি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। আমার মনে হয় পাড়ার লোকজন আমাকে দেখে হাসাহাসি করে। আমার এই ব্যাপারটা ভালো লাগে না। আমি নিজের স্ত্রীকে বহুভাবে বোঝাবার চেষ্টা করেছি যে সব ফ্যামিলিতেই একটু না একটু অশান্তি হয়, আমাদের উচিত আমাদের নিজের বাড়ি ফিরে যাওয়া। কিন্তু আমার স্ত্রী কোনোভাবে রাজি হয়নি। সে আমার বাড়ি যেতেই চাইতো না, আর আমার ভালো লাগতো না আমার শ্বশুর বাড়িতে থাকতে। সেই জন্য আমার মনে হয়েছে যে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত, তাহলে আমি নিজের বাড়িতে গিয়ে থাকতে পারবো। স্ত্রীকে মারার কারণটা পুলিশ বোঝে, কিন্তু মেয়ে কি দোষ করলো? মাত্র 6 বছরের মেয়ে যে আপনাকে খুব ভালোবাসে, তার সাথে এই ঘটনা কেন ঘটিয়েছে? তখন তেজাস বলে, আজ না হলে কাল আমার মেয়ে কিন্তু সব সত্যিটা জানতে পারবে। আর আমি চাই না যে আমার আদরের মেয়ে আমাকে ঘৃণা করুক।
সে জানুক যে আমি তার মাকে মেরে ফেলেছি। আর আমি যদি জেলে চলে যাই তাহলে হয়তো আমার মেয়েকে একা থাকতে হবে যদি তার মা না থাকে। আর মা না থাকলে একটা বাচ্চার পক্ষে থাকা কত কষ্টকর সেটা আমি বুঝি। সেই জন্যই আমার মনে হয়েছে যে দুজন একসাথেই যদি চলে যায় তাহলে ঝামেলাটা অনেক কম হবে। তেজাস স্থানীয় একটা ইলেকট্রনিক্স আইটেমের দোকানে সেলসম্যান ছিল। সেখানে গিয়ে যখন তেজাসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার সাথে যারা কাজ করত তারা বলেছিল যে তেজাস ওই স্টোরের একটা মেয়েকে খুব পছন্দ করত, তাকে দু চারবার প্রপোজও করেছে, কিন্তু মেয়েটা কখনোই রাজি হয়নি, কারণ মেয়েটা কোনো ম্যারেড ম্যানের সাথে সম্পর্কে জড়াতে চাইছিল না। আর ব্যাপারটা তেজাস বুঝতে পারছিল না। সেই জন্য মেয়েটা নিজের দাদাকেও নিয়ে এসেছিল তেজাসের সাথে কথা বলার জন্য। তার দাদা বকাঝকা করে বুঝিয়ে দিয়েছিল যে তুমি আমার বোনের কাছ থেকে দূরে থাকো। এই ব্যাপারটা ওই স্টোরের সব এমপ্লয়িরা দেখেছিল আর তারা দেখে হাসাহাসি করেছিল। এই ব্যাপারটাতেও তেজাসের খুব অপমান বোধ হয়েছিল। সেটা নিয়েও সে কয়েকদিন ধরে খুব চিন্তা করছিল। কিন্তু এই ব্যাপারে তেজাস পুলিশকে কিছুই বলেনি। সে যেভাবে নিজের স্ত্রীকে আর মেয়েকে মেরে ফেলেছিল সেই বিষয়ের সাথে ওই যে স্টোরের মেয়েটার সাথে তার প্রেমের ইচ্ছা সেই ব্যাপারে কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানতে পারেনি। বর্তমানে তেজাস প্যাটেল পুলিশ কাস্টাডিতেই রয়েছে, বিচার চলছে, তার সাজা ঘোষণা এখনো হয়নি, সে অপেক্ষা করছে।